পাঁচ ধাপের ইউপি নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছে নৌকার ৯৪ চেয়ারম্যান প্রার্থীর। ফল নিয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে তৈমুরের প্রচারণায় বিএনপির নেতাকর্মীরা সমর্থন না দেয়া কূটকৌশল বলছে আওয়ামী লীগ। বছরের শুরুতেই চালসহ নিত্যপণ্যের দাম বাড়তি, তদারকির অভাবকে দায় দিচ্ছেন ভোক্তারা। ঘন কুয়াশা ও তীব্র শীতে দেশ জুড়ে ভোগান্তি, হাসপাতালে রোগীর চাপ, ফসলের ক্ষতির শঙ্কা। ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের বিপক্ষে শক্ত অবস্থানে নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন ল্যাথাম। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি সাফাদ্দিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। পাঁচ ধাপের ইউপির ভোটে জামানত বাজেয়াপ্ত হয়েছে নৌকা ৯৪ চেয়ারম্যান প্রার্থীর। সর্বনিম্ন ৪২ ভোট পেয়েছেন তাদের একজন। ৩৭০৪ ইউনিয়নের অর্ধেকেই পরাজিত হওয়ার ফল নিয়ে উদ্বিগ্ন আওয়ামী লীগ। কেন্দ্র বলছে ভোট শেষে ফল বিশ্লেষণ করে এবার কঠোর পথে হাঁটবেন তারা। ঝিনাইদহের ফলশীতে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মাত্র ৪২ ভোট পান নৌকার প্রার্থী, অথচ এখানে ভোটার প্রায় ১০,৫০০। ফরিদপুরকে আওয়ামী লীগের ঘাঁটি বলা হলেও চরমোনাইয়ে নৌকার প্রার্থীর ভোট ৫৬। কুষ্টিয়া সদরের ১১ ইউপির ১০টিতেই হেরেছে দলটি, জামানত হারিয়েছেন ৩ প্রার্থী। পুরো ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সবাই বিদ্রোহী প্রার্থীর বা আওয়ামী লীগ বিদ্রোহী যে প্রার্থী ছিল তার নির্বাচন করেছে। জেলা কমিটির একটা সিদ্ধান্ত হয় যে আমাকে আনকন্টেস্টে পাশ করানো হবে, ওই দুইজনকে বসিয়ে দিয়ে তারপরে সে সিদ্ধান্ত কার্যকরী হয়নি। পঞ্চম ধাপ পর্যন্ত ফল বিশ্লেষণে দেখা গেছে জামানত বাজেয়াপ্ত হয়েছে অন্তত ১০০ আওয়ামী লীগ প্রার্থীর। এতে বিব্রত দলটির কেন্দ্রীয় নেতারা। এখানে যে তৃণমূল থেকে যে রিপোর্টটা আসে ওইখান থেকেই গলমিটা করে যায়। আমরা গাইডলাইনটা নিয়ে হলো যে তৃণমূল যে দেবে সেইটা, ইন্টেলিজেন্সের যে রিপোর্টটা সেইটা। আমরা তো আর তৃণমূলে ওখানে যাই ওই ক্যান্ডিডেট কেমন এটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। এই রিপোর্টের উপরই আমাদের সব কিছু যায়। সেখানে রিপোর্ট যদি প্রপারলি না হয় সেখানে এই ঘটনাগুলো ঘটে। এ পর্যন্ত হওয়া ৩৭০৪ ইউপির ভোটে নৌকা জয় পেয়েছে ১৬৭৭টিতে, আর স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ১৬০১ ইউপিতে। তাদের বেশিরভাগই আবার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। যারা নৌকার বিরোধিতা করছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তাদের নাম অবশ্যই আমরা তৃণমূল থেকে তাদের বিরুদ্ধে কমপ্লেনের কারণে আমরা সেইগুলো কেন্দ্রে জমা দেব। কাজ চলছে, এখনো নির্বাচন শেষ হয়নি। নির্বাচন শেষ হলে আমরা আশা করি আমাদের কাজের অগ্রগতি অনেক দূরে এগিয়ে যাবে। ৭ ধাপের এবারের ইউপি নির্বাচন শেষ হচ্ছে ফেব্রুয়ারিতে। এরপর বিদ্রোহী প্রার্থী ও তাদের মদতদাতাদের তালিকা করে তা দেয়া হবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দল থেকে অব্যাহতি দেয়া হলেও নারায়ণগঞ্জে তৈমুরের প্রচারণা চালাচ্ছে বিএনপি নেতাকর্মীরা। দাবি, স্বতন্ত্রের তৈমুর আলম খন্দকারী তাদের প্রার্থী। বিষয়টি তৈমুর আলম নিজেও স্বীকার করেছেন। তবে আওয়ামী লীগ নেতাদের মন্তব্য, স্বতন্ত্র হিসেবে দাঁড় করানো বিএনপির রাজনৈতিক কূটকৌশল। নারায়ণগঞ্জ সহ সারা দেশে বিএনপি নেতা হিসেবে পরিচিত তৈমুর আলম খন্দকার, কিন্তু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তিনি, কারণ সিটি নির্বাচনে মাঠে নেই বিএনপি। তৈমুর প্রার্থী হওয়ার পর দল থেকে তাকে অব্যাহতিও দেয়া হয়েছে, কিন্তু তার প্রচারণায় দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের। আমরা গণমানুষের নেতা, বিএনপি আমরা করি, এটা হইলো জিয়াউর রহমানের দল করি। বিএনপির কেউ নৌকাতে ভোট দিবে না, এটাই আমরা আশা করি। এবং আমরা সুষ্ঠু ভোট হলে ভোট দিতে পারলে প্রায় ২ লক্ষ ভোটের ব্যবধানে আমরা বিজয়ী হব ইনশাআল্লাহ। বিএনপি নেতারা আছি, বিএনপি তো সময় হারায় আমাদেরকে সময় অব্যাহতি দিচ্ছে। এখন তো আমরা নেমে গেছি, আর তো পিছিয়ে আসার সম্ভব নয়। তৈমুরের দাবি, শুধু বিএনপি নেতাকর্মী নয়, সাধারণ ভোটাররাও তার পাশে আছেন। যে ওয়ার্ডে আসছি এই ওয়ার্ডের প্রেসিডেন্টও ও ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সেক্রেটারি। তারপরে আমাদের শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা আসছে,
শ্রমিক দলের মহানগরের সেক্রেটারি আছে, তারপরে মাজেদুল থানার সাংগঠনিক মাজেদুল আছে, সেক্রেটারি আব্দুল হালিম জুয়েল আছে, কে নেয় আমার সাথে? তবে আওয়ামী লীগ নেতাদের মন্তব্য, যেহেতু বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন, তাই তৈমুর আলমকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করানো হয়েছে। বিএনপির একটা রাজনৈতিক কৌশল, ভেতরে ভেতরে তারা তাদের প্রার্থী দিয়ে প্রমাণ করতে চায় যে তারা প্রার্থী আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করবার পরেও মানুষ তাদের প্রার্থীকে ভোট দিয়েছে। এইরকম একটা স্ট্যান্ডবাজ করবার জন্যই এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছে। নারায়ণগঞ্জে বিএনপির কোনো কূটকৌশল কাজে আসবে না বলে মন্তব্য আওয়ামী লীগের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। এদিকে উত্তাপ ছড়াতে শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে। আওয়ামী লীগের এমপি শামীম ওসমানকে কটাক্ষ করে কথা বললেন নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারকে শামীম ওসমানের প্রার্থী বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে শামীম ওসমান আইভির বিপক্ষে যাওয়ার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে চলছে জমজমাট প্রচার, সেই সঙ্গে শুরু হয়েছে নির্বাচনী উত্তাপ। এই ভোটে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সংসদ সদস্য শামীম ওসমান ও তার পরিবারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন নৌকার মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। আইভি বলেন, শুক্রবার বন্দরে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের প্রচারণায় ছিলেন জাতীয় পার্টির 4 জন চেয়ারম্যান, যারা শামীম ওসমানের ভাই সেলিম ওসমানের অনুসারী। এতে তৈমুর আলম যে শামীম ওসমানের প্রার্থী তা প্রমাণ হয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তৈমুর আলম খন্দকার সে বিএনপিরও প্রার্থী না, সে জনগণেরও প্রার্থী না, সে গডফাদার শামীম ওসমান নাসিম ওসমানের প্রার্থী এবং উনি সেলিম ওসমান এবং শামীম ওসমানের প্রার্থী। শামীম ওসমান তাকে প্রার্থী করেছে, সে জনতার প্রার্থী না, সে বিএনপির প্রার্থী না। যদি সে বিএনপির প্রার্থী হতো তাহলে দানের শেষ থাকতো। তবে তৈমুর আলম বলছেন, তিনি কারো প্রার্থী নন, জনগণের সমর্থনে ভোটে দাঁড়িয়েছেন। দলমত নির্বিশেষে সকলে আমার পক্ষে নেমেছেন। আমি কোনো দলের প্রার্থী নই, আমি জনগণের প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনি যদি নারায়ণগঞ্জের নাগরিক হতেন তবে আমি তার কাছে ভোট চাইতাম এবং তিনি আমাকে ভোট দিতেন ইনশাআল্লাহ। এদিকে শনিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় কেন্দ্রীয় নেতারা বলেন, শামীম ওসমান দলের বিপক্ষে কাজ করলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। তথ্য উপাত্ত সংগ্রহ করে যখন বুঝবো যে বিষয়টি নিশ্চিত করা গেল যে তিনি আমাদের প্রার্থীর বিরুদ্ধে যথার্থই অবস্থান নিয়েছেন, তাহলে তাকে সাংগঠনিকভাবে আমাদের ব্যবস্থা গ্রহণ করা ছাড়া কোনো বিকল্প কিছু থাকবে না। এছাড়া জাতীয় পার্টি কেন স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করছে, মহাজোটের শরিক দল হিসেবে তাদের কাছেও ব্যাখ্যা চাওয়া হবে বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। এদিকে অভিযোগের বিষয়ে জানতে বেশ কয়েকবার শামীম ওসমানকে ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে বিশ্বে বাংলাদেশকে হেয় করতে 24 কোটি টাকা নিয়ে মাঠে নেমেছিল হেফাজত। সেই টাকা এসেছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই থেকে। মসজিদের দানের টাকাও খরচ হয়েছে এতে। জড়িত ছিল নানা রাজনৈতিক দল। সে ঘটনার তদন্ত শেষে এসব তথ্য দিয়েছেন ডিবি ও সিআইডি কর্মকর্তারা। মুক্তিযুদ্ধে ভারত বন্দিপ্রতিম দেশ। গত মার্চে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে আসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তখনই বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট করতে মাঠে নামে একটি চক্র। সারা দেশে চালানো হয় তাণ্ডব। আর এর পেছনে ছিল ভারত বিরোধী চক্র, দেশের রাজনৈতিক দল ও সুবিধাভোগীরা। সাথে ছিল হেফাজতের নেতৃত্বে আসতে চাওয়া মামুনুল হক, মাহফুজুল হক, আজিজুল হক ইসলামাবাদী বা মনির হোসেন কাশেমের মতো নেতারা। সিআইডি বলছে, এই তৎপরতার টাকা আসে কয়েক ভাগে। এর একটি অংশ দেশে বাবরি মসজিদের নামে দেয়া টাকা, বাকিটা এসেছে ধর্মরক্ষার নামে বিদেশ থেকে। এই সংক্রান্ত তথ্য প্রমাণও আছে গোয়েন্দাদের হাতে। মধ্যপ্রাচ্য ভিত্তিক কিছু সংস্থা এবং ব্যক্তি আছে যাদের কাছ থেকে টাকা পয়সা পায়
ইউরোপ আমেরিকায় কিছু ব্যক্তি আছেন যারা এদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, যুক্তরাজ্যে কিছু ব্যক্তি আছেন যারা এদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেন। এইসব পয়সা এবং এছাড়াও দেশি বিদেশি আরও যারা আমাদের এই স্বাধীনতা ঈর্ষান্বিত, যারা আমাদের এই সাফল্যে ঈর্ষান্বিত, তারাও এর মধ্যে টাকা বিনিয়োগ করেছে। এই নৈরাজ্যে রাজনৈতিক দলের নেতাদের উস্কানির প্রমাণও পেয়েছে গোয়েন্দারা। তাই তদন্তে যাদের নাম আসবে গ্রেফতার করা হবে তাদের। তবে এই ঘটনার মূল চরিত্রে ছিলেন মামুনুল হক, ব্যবহার করেছেন মাদ্রাসার শিক্ষার্থীদের। আমাদের তদন্ত প্রমাণ হয় আসলে মাস্টারমাইন্ড হিসেবে উনি দায়ী। সরকার বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তারা এবং তাদেরও অনেক অনুসারী নেতাকর্মী হেফাজতের নেতাকর্মীদের সাথে একসাথে মিলেমিশে এই তাণ্ডবগুলো চালায়। খুব দ্রুতই এই ঘটনায় করা মামলাগুলোর অভিযোগ দেবে সিআইডি ও ডিবি। তদন্তের কাজ প্রায় শেষ বলছেন কর্মকর্তারা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজও ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় শীতের ভোগান্তি বেড়েছে উত্তরাঞ্চল সহ সারা দেশে। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগের পাশাপাশি আয় কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। কনকনে ঠান্ডায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এছাড়াও রোগব্যাধি বাড়ছে গবাদি পশুরও। এদিকে কুয়াশায় বোরো বীজতলা সহ বিভিন্ন ফসলের ক্ষতির শঙ্কায় রয়েছেন কৃষকরা। কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঘন কুয়াশা শীতের তীব্রতায় মৌলভীবাজারের হাওড়াঞ্চলে ব্যাহত হচ্ছে বোরো আবাদ। আগামী কয়েকদিনের মধ্যে আবারও শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে রংপুর আবহাওয়া অফিস। এবারে শীতের তীব্রতা ও হাসপাতাল পরিস্থিতি নিয়ে আরও জানাতে রংপুর ও মৌলভীবাজার থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতেই যাব রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, শীতজনিত রোগে হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন? রোগী সেখানে বাড়ছে কিনা এবং আজকের আবহাওয়ার বিষয়ে আবহাওয়া অফিস থেকে কি তথ্য পেয়েছেন? পুরো জানুয়ারি মাস মিলে কিন্তু আমরা দেখেছি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়ে চলছে। এই জানুয়ারি মাসে 3 জন কিন্তু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন, কারণ তারা শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এটি গ্রাম অঞ্চলে কিন্তু আমরা দেখেছি যে কুড়িগ্রাম, দিনাজপুর এবং লালমনিরহাট আর রংপুরের কিন্তু মিঠাপুকুর উপজেলায় এই মারা গেছেন। আর একটা বিষয় জানি নাকি যে রংপুরে কিন্তু আমরা দেখেছি যে এই গবাদি পশুর যেটি আসলে আমরা প্রতিবেদনে শুনতে পারলাম, কিন্তু আসলে এটি কিন্তু বড় ধরনের বিপর্যয়। এটি মানুষের কিন্তু সব থেকে বেশি ভোগান্তি শিকার হচ্ছেন, কারণ গবাদি পশুরা কিন্তু শীতে তারা গোয়াল ঘরে যে থাকে সেখানে কিন্তু তাদের যে অর্থাৎ বস্ত্র দেওয়ার মতো সেটি কিন্তু খড়কুটো জ্বালিয়ে সেখানে কিন্তু আগুন জ্বলাইতে গিয়েই আমরা দেখেছি গরু কিন্তু পড়া যাচ্ছে। এটি আসলে শীতের সময় বেশিরভাগ এই দুর্ঘটনা ঘটে যায়। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কথা যদি একটু বলে থাকি, যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই যাবত যে চিকিৎসা সেবা নিতে আসা উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলা থেকে তারা কিন্তু নিচ্ছেন প্রায় 285 জনের উপরে শীতজনিত রোগে আক্রান্ত সংখ্যা। এরা কিন্তু চিকিৎসা সেবা নিয়ে কিন্তু অনেকে ভর্তি হয়ে কেউ চলে যাচ্ছেন। তবে উপজেলাগুলোতে যদি আমি বলি, উপজেলাগুলোতে কিন্তু যেসব স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে তারা ভর্তি রয়েছে। সেখানে আমরা খবর নিয়েছি প্রতিদিনই কিন্তু কিছু না কিছু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে, কারণ এই জানুয়ারি মাসে কিন্তু তীব্র শীত শৈত্যপ্রবাহের কারণে কিন্তু এই অর্থাৎ শীতজনিত রোগের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আগামীকাল এবং পরশুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হওয়ার পরে কিন্তু যে শীতের তীব্রতা এটি কিন্তু বেড়ে যাবে, অর্থাৎ মৃদু মাঝারি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে আগামী 13 এবং 14 তারিখের ভিতরে। যদি এসে যায় তাহলে কিন্তু আরো শীতের যে প্রকোপ এটি বেড়ে গেলে কিন্তু অর্থাৎ শীতজনিত রোগী আক্রান্ত সংখ্যা আরো বেড়ে যাবে হাসপাতালগুলোতে। হাসপাতালে যে চিকিৎসক যিনি রয়েছেন তারা বলছেন যে অর্থাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তাদের চিকিৎসা সেবা দিতে কিন্তু অর্থাৎ চিকিৎসক সংকটের কারণে তারা দিতে পারছেন না, এটি আসলে বলা হচ্ছে। তবে সব মিলে দেখা যাচ্ছে যে শীতের তীব্রতা যখনই বেড়ে যায় অর্থাৎ রোগীর সংখ্যা বেড়ে যায় উত্তরাঞ্চলে। নজরুল আমাদের সাথেই থাকবেন। এবারে মৌলভীবাজারের শীত পরিস্থিতি নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর, আজকে মৌলভীবাজারে শীতের তীব্রতা এবং তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? ফসলের কোনো ক্ষতি হয়েছে কি শীতের ফলে? হ্যাঁ, দেখুন, আজকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে কিন্তু 10.3 ডিগ্রি সেলসিয়াস ছিল। তো তাপমাত্রা আজকে একটু বেড়েছে সকালে। এখন এই মুহূর্তে আসলে একটু রৌদ্রের আভাস আমরা দেখতে পাচ্ছি প্রকৃতিতে। তবে যেটি হচ্ছে যে ফসলের ক্ষতি যেটি আপনি বলছেন, আসলে মৌলভীবাজার আপনি জানেন এখন বোরো মৌসুম চলছে এবং এই বোরো মৌসুমে আবাদের যে সময়টা সেই সময়টা চারা বিচরাতে কিন্তু
ব্যাপক সমস্যা দেখা দিয়েছে এবং শীতের কারণে কিন্তু যে বুরু আবাদের যে সময়টি, এই সময়টিতে আসলে কৃষকরা আসলে ঠিকমতো তারা চারা রোপণ করতে পারছেন না, কারণ ঘন কুয়াশা এবং শীতের কারণে। তো আপনি মৌলভীবাজারে জানেন যে এখানে শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু বেড়ে চলেছে। আমরা হাসপাতালগুলিতে খবর নিয়েছিলাম, সেখানে এই শীতের বিভিন্ন খাসি, জ্বর এবং মাথা ব্যথা এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু হাসপাতালগুলিতে শিশু এবং বয়োবৃদ্ধরা ভর্তি হচ্ছেন। আমি মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট সদর যে হাসপাতাল আছে, সেখানে তত্ত্বাবধায়ক ডাক্তার হুমায়ুন কবিরের সাথে একটু আগে কথা বলেছিলাম। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে তারা গত 1 সপ্তাহ 10 দিন ধরে কিন্তু প্রচুর রোগী পাচ্ছেন যারা এই ঠান্ডাজনিত রোগ নিয়ে ভর্তি হচ্ছেন, এবং তিনি বলছেন যে এই মুহূর্তে আসলে হাসপাতালের কোনো বেড খালি নেই, সবগুলো কিন্তু এখন রোগীতে ভর্তি, এবং তিনি জানিয়েছেন যে মেঝেতে কিন্তু অনেক রোগীকে ভর্তি রেখেই চিকিৎসা দিতে হচ্ছে। তো আসলে মৌলভীবাজারের শীতের যে তীব্রতা, সেটি আরও আবহাওয়া পর্যবেক্ষণ অফিস আমাদেরকে জানিয়েছে যে আগামীতে আরও বাড়বে, এবং এই শীতের তীব্রতা যদি বাড়তে থাকে সেই ক্ষেত্রে রোগীর সংখ্যাও বাড়বে, এবং যে বুরু আবাদের যে মৌসুম চলছে সেই মৌসুমে কিন্তু আরও ব্যাঘাত ঘটবে। এবং আপনাকে জানিয়ে রাখি, মৌলভীবাজার আপনি জানেন যে এখানে চা বাগান এবং নিম্ন আয়ের মানুষ যারা আছেন তারাও কিন্তু বিপাকে পড়েছেন এই শীতের কারণে। যদিও গতকালকে থেকে একটু শীতের তীব্রতা একটু কম অনুভূত হচ্ছে, কিন্তু আগামী সপ্তাহ থেকে আবারও শীতের তীব্রতা বাড়বে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। রংপুর ও মৌলভীবাজারের শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বাগেরহাটের ফকিরহাটে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে, আহত হয়েছে আরও 3 জন। শনিবার রাতে খুলনা মোংলা মহাসড়কে ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার রাত 12টার দিকে খুলনা থেকে বাগেরহাট যাচ্ছিল একটি সিএনজি। শ্যামবাগাত এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় সিএনজিতে থাকা 3 শিক্ষার্থী। আহত হন চালক সহ আরও 3 জন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আপনারা দেখছেন সকাল 9টার বিরোধীহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এরপর অন্যান্য খবরের সাথে আরও যা দেখবেন। এহসান গ্রুপের বিরুদ্ধে 17,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, 7 জনের বিরুদ্ধে মামলা। বৃষ্টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে নেই অর্থ বরাদ্দ, চিঠি দিচ্ছে মঞ্জুরি কমিশন। বছরের শুরুতেই সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে প্রায় 2 টাকা। ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 50 টাকা। এছাড়া সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীরা। বাণিজ্যমন্ত্রী দোহাই দিলেন আন্তর্জাতিক বাজারের, তবে ভোক্তাদের দাবি তদারকির অভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না বাজার। দেশের প্রেক্ষাপটটাই এরকম, যে যেভাবে পারতেছে এইভাবেই খাচ্ছে, সরকারের কোনো নিয়ন্ত্রণই নেই বাজারের প্রতি। আমরা সাফারার তো সাধারণ জনগণ। বাজারে এসে হতাশ বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জানে আলম, করোনায় একে তো বাড়ছে না আয়, তার ওপর সব পণ্যের দাম ঊর্ধ্বমুখী। চাল থেকে শুরু করে ডাল, তেল, মাছ, মাংস, মশলা সবকিছুরই দাম চড়া। নতুন বছরে আরও বেড়েছে চাল ও ব্রয়লার মুরগির দাম। মোটা চালই কিনতে হচ্ছে 50 টাকা কেজিতে। বছরের শুরু থেকেই 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। চিনির কেজি 100 টাকা। সয়াবিন তেল রেকর্ড 160 টাকা লিটার হলেও আরও 8 টাকা বাড়াতে চায় ব্যবসায়ীরা। যখন যেভাবে চালাচ্ছে এভাবেই চলছে, কাস্টমারের কোনো মূল্যায়ন নাই। দোকানদাররা যখন যেটা খুশিছে, আজকে দেশি মুরগির দাম 480 টাকা কেজি দামছে। ভোক্তাদের এমন নাভিশ্বাসেও নির্বিকা তদারকি সংস্থা। মন্ত্রণালয় তাকিয়ে বিশ্ববাজারের দিকে, জানিয়ে বাণিজ্যমন্ত্রীর দায়সারা উত্তর, কিচ্ছু করার নেই। আন্তর্জাতিক বাজারের দামের উপরেই আমাদের দাম বাড়ছে। সেটা যদি বাজারটা এরকম থাকে তো দামটা আমরা কমাতে পারবো না, আর যদি দামটা আন্তর্জাতিক বাজারে কমে যায় আমরাও কমিয়ে দেব। চেষ্টা করছি আমরা যাতে করে আর না বাড়ে, যাতে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখা যায়। দেখা যাক। এমন পরিস্থিতিতে খোলা বাজারে পণ্য বিক্রি বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিরোজপুরের এহসান গ্রুপের বিরুদ্ধে 17,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এরই মধ্যে 101 কোটি 45 লাখ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে সিআইডি।
সংস্থাটি বলছে এই টাকা দিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান রাগিব আহসান খুলেছেন 9টি প্রতিষ্ঠান। সম্প্রতি রাগিব, তার স্ত্রী ও 3 ভাই সহ 7 জনের নামে মানি লন্ডারিং আইনে মামলা করেছে সিআইডি। গত 9 সেপ্টেম্বর পিরোজপুরের এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসান ও তার 3 ভাইয়ের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা হয়। সেদিনই ঢাকা থেকে গ্রেফতার করা হয় রাগিব ও তার ভাই আবুল বাশারকে। পিরোজপুর থেকে গ্রেফতার হয় রাগিবের আরও 2 ভাই মাহমুদুল হাসান ও খায়রুল ইসলাম। পরদিন সংবাদ সম্মেলনে র্যাব দাবি করে সুদবিহীন মুনাফার নামে 17,000 কোটি টাকা আত্মসাৎ করেছে এহসান গ্রুপ। ধর্মীয় আবেগ অনুভূতিকে ব্যবহার করে পরে এহসান গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অনুসন্ধান শুরু করে সিআইডি। 3 মাসের অনুসন্ধানে 101 কোটি 45 লাখ টাকা আত্মসাতের প্রমাণ মেলে। আসামি করা হয় এহসান গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসান, তার স্ত্রী সালমা আহসান, তার 3 ভাই সহ 7 জনকে। এছাড়াও তাদের 2 প্রতিষ্ঠানকেও অভিযুক্ত করা হয়েছে। একটি সেবামূলক প্রতিষ্ঠানের নাম এহসান। সিআইডি জানাচ্ছে 2008 থেকে পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট এলাকায় ওয়াজ মাহফিলের মাধ্যমে ও মসজিদের ইমামদের প্রতিষ্ঠানের ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ দেয় এহসান গ্রুপ। তারাই সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা এহসান গ্রুপে জমা করে। প্রায় 101 কোটি 45 লাখ টাকার মানি লন্ডারিংয়ের অভিযোগ আমরা মোটামুটি পেয়েছি। 7 জন ব্যক্তি এবং 2টা প্রতিষ্ঠান তাদের আসামি করা হয়েছে। সিআইডি আরও বলছে এই টাকা চেয়ারম্যান রাগিব তার স্ত্রী ও ভাইদের অ্যাকাউন্টে স্থানান্তর করেছে। পরে এসব টাকা দিয়েই নুরি মদিনা ইন্টারন্যাশনাল ক্যাডেট একাডেমি, নূরজাহান মহিলা মাদ্রাসা, পিরোজপুর বস্ত্রালয়, আল্লাহর দান বস্ত্রালয় সহ 9টি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। টাকাটা নিজেদের এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে, আমরা যেটাকে লেয়ার স্থানান্তর, রূপান্তর এবং ভোগবিলাসের কথা বলি মানি লন্ডারিংয়ের আইনে, সেটাই আমরা প্রাথমিক অবস্থা প্রমাণ পেয়েছি। রাগিব আহসান 2007-এ ইমামতির পাশাপাশি একটি MLM কোম্পানিতে চাকরি করতেন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে 2-1 দিনের মধ্যে কঠোর বিধিনিষেধ আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে প্রাদুর্ভাব বাড়লেও স্কুল খোলা রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী দীপুমণি। দেশে করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। এমন পরিস্থিতিতে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে নতুন করে ভাবছে সরকার। জাতীয় কারিগরি কমিটির প্রস্তাবনা অনুযায়ী 2-1 দিনের মধ্যে কঠোর বিধিনিষেধ আরোপের আভাস দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি। যে আমাদের দোকানপাট 10টার মধ্যে, 10টার জায়গায় 8টার মধ্যে বন্ধ করে ফেলতে হবে, এই নির্দেশনা চলে আসবে। এবং আমাদের যে বিভিন্ন যে যানবাহন আছে, বাস আছে, আমাদের লঞ্চ আছে, ট্রেন আছে, সেখানে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার একটা সিদ্ধান্ত হয়েছে। টিকার কার্ড, সনদ নিয়ে তাদেরকে রেস্টুরেন্টে যেতে হবে এবং মাস্ক পরতে হবে। কাজে কর্মে যেখানেই যাবে মাস্ক পরতে হবে। এদিকে সবাই স্বাস্থ্য সচেতন হলে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা সম্ভব বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। রাজধানীতে এক অনুষ্ঠানে 12 বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে দ্রুত টিকার আওতায় আনার কথা জানান তিনি। যে পরিকল্পনা, তাতে হয়তো কিছুটা অ্যাডজাস্টমেন্ট আমাদের দরকার হবে, কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে আসে, সেটিরও ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান শিক্ষামন্ত্রী। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 20টি বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে কোনো বরাদ্দই রাখেনি, আর 28টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নামে মাত্র রেখেছে বরাদ্দ, কিন্তু কোনো গবেষণা কার্যক্রম নেই তাদের। এসব বিশ্ববিদ্যালয়কে চিঠি দিচ্ছে মঞ্জুরি কমিশন। সারা দেশে 105টি বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে 48টি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজের বেহাল দশা।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী অবশ্যই গবেষণায় বরাদ্দ রাখার কথা থাকলেও ২০টিতে গবেষণায় কোনো বরাদ্দ রাখেনি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিবেদন অনুযায়ী ২৮টি বিশ্ববিদ্যালয় গবেষণায় বরাদ্দ রেখেছে ৫ লাখ টাকার কম। তাদের কোনো গবেষণা কার্যক্রমই ছিল না। আর ৩৭টি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকাশনাও নেই। এসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইউজিসি। চিঠি রেডি করছে যে কেন রাখা হয় না, এর ব্যাখ্যা আছে, অবশ্যই তাদের চিঠি দিতে হবে এবং তারা যাতে এই বছরের বাজেটেই তারা যাতে মিনিমাম একটা পর্যায় হলেও তাদের গবেষণার জন্য বরাদ্দ রাখে, সেটা রাখতে আমরা বাধ্য করব। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলছে গবেষণায় বরাদ্দ না রাখার বিষয়টি দুঃখজনক। সমিতি থেকেও এ বিষয়ে সতর্ক করা হয়েছে। আইন যারা বরখেলাপ করেছে প্রথমবারের মতো তাদেরকে একটু মোটামুটি ভাবে নরম দৃষ্টিতে দেখা যেতে পারে, কিন্তু অনবরত পরপর ২বার ৩বার এই জাতীয় অবহেলা প্রদর্শন করাটাকে অমার্জনীয় ভাবে বিবেচনা করাই বাঞ্ছনীয়। শিক্ষাবিদরা বলছেন বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা সংস্কৃতি তৈরি হচ্ছে না। এ বিষয়ে ইউজিসিকে আরও শক্ত হতে বলছেন তারা। মঞ্জুরি কমিশন, এক্রেডিটেশন কাউন্সিল, কোয়ালিটি অ্যাসুরেন্স সবাইকে একত্রিতভাবে কোলাবোরেটিভ ওয়েতে একটা শক্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা এবং সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষককে বাধ্যতামূলক গবেষণায় নিযুক্ত করতে হবে। গবেষণা খাতে বরাদ্দের শীর্ষে ৫ বিশ্ববিদ্যালয় হল ব্র্যাক ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের কাছ থেকে একটি মোবাইল জব্দ করা হয়েছে। ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল জলিল জানান, নূর হোসেন গোপনে মোবাইল ফোন ব্যবহার করছেন খবর পেয়ে ৫ জানুয়ারি সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে কারাগারের উপতত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ১১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। নারায়ণগঞ্জের বহুল আলোচিত ৭ খুনের মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেন, তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজি সহ নানা অভিযোগে আরও মামলা বিচারাধীন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার ফুলবাড়িয়ায় ছাত্রলীগ ও বিএনপি সমাবেশকে ঘিরে তৈরি হয় উত্তেজনা। পরিস্থিতি সামলাতে শনিবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সেই নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়েই বটতলীতে সমাবেশ করেছে বিএনপি। তাদের অভিযোগ, সমাবেশে আসতে নেতাকর্মীদের বাধাও দেওয়া হয়েছে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার ফুলবাড়িয়ায় সমাবেশ ডাকে বিএনপি। একই জায়গায় প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ ডাকে ছাত্রলীগ। এ পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। নাশকতা ঠেকাতে ৪০টি পয়েন্টে মোতায়েন করা হয় ৫ শতাধিক পুলিশ, পথে পথে বসানো হয় তল্লাশি চৌকি। জনগণের নিরাপত্তার লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক প্রোগ্রাম তৈরি করা হয়েছে। আমাদের শহর সহ সদর থানা এলাকায় ৪০টি পয়েন্টে পুলিশ মোতায়েন আছে। ৬ শতাধিকের বেশি অফিসার ফোর্স সহ আমরা আইন শৃঙ্খলা রক্ষাতে কাজ করছি। ফুলবাড়িয়ার সভা সমাবেশ নিষিদ্ধ করায় কর্মসূচি বাতিল করে ছাত্রলীগ, কিন্তু বিএনপি জায়গা বদল করে শহরতলির বটতলীতে তাৎক্ষণিক সমাবেশের ডাক দেয়। এতে অংশ নেয় স্থানীয় নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সমাবেশে বাধা দেওয়ার তীব্র সমালোচনা করেন তারা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ লোক দেখানো। বাংলাদেশের প্রেসিডেন্ট আলোচনা শুরু করেছে, আগামী নির্বাচনের ভোট কিভাবে চুরি করবে সেই আলোচনা চলছে। এই আলোচনাটা মূলত হচ্ছে আগামী নির্বাচনের ভোট চুরির একটা প্রক্রিয়ার অংশ। বিএনপি নেতাদের দাবি, গণতন্ত্র ও বাক স্বাধীনতা হরণের কারণে সরকারের বিরুদ্ধে বিদেশ থেকে নিষেধাজ্ঞা আসছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঝিনাইদহের শৈলকুপার বগুড়া ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড়বাড়ি বগুড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কল্লোল খন্দকার।
তার ছোট ভাই মিল্টন খন্দকারের অভিযোগ, বগুড়া ইউনিয়নে আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে নবনির্বাচিত চেয়ারম্যানের লোকজন তার ভাই কল্লোলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় বড়বাড়ি বগুড়া গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার আদলে চট্টগ্রামে দেশের প্রথম সমন্বিত সরকারি অফিস কমপ্লেক্সের চূড়ান্ত নকশার কাজ শেষ হয়েছে। ৪৪টিরও মতো সরকারি অফিস নিয়ে গড়ে উঠতে যাওয়া চট্টগ্রামের এই প্রশাসনিক হাবে থাকছে প্রধানমন্ত্রীর জন্য আলাদা অফিস। পরিবেশগত সমীক্ষা শেষে এই প্রকল্পের কাজ শুরু হবে। গত বছর কর্ণফুলীর তীরে হামিদের চরে ১১০ একর জায়গার উপর সমন্বিত সরকারি অফিস কমপ্লেক্স তৈরির উদ্যোগের কথা জানায় চট্টগ্রাম জেলা প্রশাসন। প্রাথমিকভাবে এই কমপ্লেক্সের নাম দেওয়া হয় মিনি সেক্রেটারিয়েট ফর চট্টগ্রাম। পরে নাম পরিবর্তন করে ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট অফিস হিসেবে চূড়ান্ত করা হয়। এরই মধ্যে প্রকল্পের ভূতাত্ত্বিক জরিপ ও নকশা চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে জেলা প্রশাসনের হাতে থাকা ৭৫ একর জায়গা জুড়ে ৪৪টি সরকারি অফিস স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া থাকছে সার্কিট হাউস, কর্মকর্তা কর্মচারীদের জন্য হাসপাতাল, প্রশিক্ষণ কেন্দ্র, স্মৃতিসৌধ, নভ থিয়েটার সহ বিভিন্ন স্থাপনা। থাকছে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ অফিস। খসড়া পরিকল্পনা হয়ে গেছে, ডিপিপি প্রণয়নের কাজ শুরু হবে এবং আমরা আশা করছি আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে চট্টগ্রামবাসী চমৎকার একটি স্থাপনা উপহার পাবে। সম্প্রতি সরকারি নির্দেশনায় চট্টগ্রামের কোটহিল বা পরীর পাহাড়ের উপর থেকে স্থাপনা সরাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেটিকে সংরক্ষণ করার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থার অংশ হিসেবেই মূলত আপনারা এই যে এখানে আমরা যে সমন্বিত অফিস কমপ্লেক্স করছি, এটি তারই একটা অংশ। তবে প্রশাসনের এই উদ্যোগে ভিন্ন উদ্দেশ্য দেখছে বর্তমান কোটহিলে অবস্থানরত আইনজীবীরা। আইনজীবী ভবন নির্মাণ নিয়ে বিরোধের জেরে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছে তারা। সবার সমন্বয়ে একটা সিদ্ধান্ত হবে। আমরা জনগণের কোনো দুর্ভোগ সৃষ্টি হোক, প্রশাসনিক এমন কোনো নির্দেশনা আমরা মানব না। অন্যদিকে একসঙ্গে এতগুলো সরকারি অফিস সরিয়ে নেওয়ার আগে সঠিক প্রকৌশলগত সমীক্ষা জরুরি বলে মনে করেন নগর পরিকল্পনাবিদেরা। সমস্ত দপ্তরগুলি যদি আমি এক জায়গায় নিয়ে উপস্থিত করি, তাহলে ওই জায়গায় সেবা গ্রহীতাদের যে ভিড়টা বাড়বে, সেবা গ্রহীতার সাথে যানবাহনের চাপ সব কিছু মিলে যে অবস্থাটি তৈরি হবে, এটি আমার মনে হয় একটা প্ল্যান সিটির চিন্তার সাথে এটা একসাথে যায় না। বর্তমানে চট্টগ্রাম নগরীতে ৩৩টি সরকারি অফিসের নিজস্ব কোনো ভবন নেই। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। করোনা মহামারীর সময়ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সবার পেছনে দেশের স্বাস্থ্য খাত। প্রাথমিক স্বাস্থ্য সেবার তুলনায় অবকাঠামো নির্মাণে বেশি বরাদ্দ রাখা এবং অতীত দুর্নীতির বিবেচনায় ব্যয়ে অতি সতর্কতাই মূল কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিকল্পনা মন্ত্রী বলছেন, দক্ষ জনবলের অভাব এবং দুর্নীতির নেতিবাচক প্রভাব আছে প্রকল্প বাস্তবায়নে। বৈশ্বিক মহামারী করোনায় স্বাস্থ্য খাতে গুণগত ব্যয় বাড়ানোর দাবি ওঠে বিভিন্ন মহলে, কিন্তু বাস্তবতা হলো গত অর্থবছরের মতো এবারও বেহাল দশা স্বাস্থ্য খাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নে। জুলাই-নভেম্বর ৫ মাসে স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দের মাত্র ৬.৪৩ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণে ১৮.৪৪% ব্যয় হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, ওষুধ ও রোগ নির্ণয়ে বরাদ্দ বাড়ালে সরাসরি জনগণ স্বাস্থ্যসেবার সুফল পেত, বাড়ত ব্যয়ের গতি। চিকিৎসক যারা নেতৃত্বে ছিলেন তারা অনেক সময় তাদের অচিকিৎসক যে সহকর্মীদের উপর নির্ভর করতেন, চেইনের উপর নির্ভর করতেন, তাদের দুর্নীতিও কিন্তু তাদের ঘাড়ে পড়ে গেছে। এইসব কারণে দেখা গেছে যে খুব সতর্কতাকে অতি সতর্কতায় পরিণত হয়েছে। খরচ কিন্তু সহজে করতে চায় না। প্রাথমিক স্বাস্থ্য সেবাতে যদি এটি বেশি থাকতো বড় বড় নির্মাণের চাইতে, তাহলে দেখা যেত যে ভৌত সেবা এবং সাথে সাথে এই যে স্বাস্থ্যসেবা 5 মাসে আপনার এত যে নিম্নগতি 10% নিচে যে বাস্তবায়ন, এটি কিন্তু হতো না। এদিকে চলতি অর্থ বছরে প্রায় 2,37,000 কোটি টাকার সামগ্রিক এডিপির মধ্যে গত 5 মাসে ব্যয় হয়েছে মাত্র 44,000 কোটি টাকা। কেউ যদি বছরের পর বছর পারফর্ম না করে, তার প্রতি যদি আপনি কোনো স্টেপ না নেন, সেটাকে যদি একইভাবে রেখে দেন, বিভিন্ন কারণগুলো যদি একই রকম থেকে যায়, তার অর্থ তো হলো যে আমাদের এখানে শুধুমাত্র দক্ষতা না,
তাহলে তার অর্থ হলো যে আমার এখানে ইচ্ছা বা জবাবদিহিতার সমস্যা রয়েছে। নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি, প্রতিকূল আবহাওয়া, প্রকল্পের অর্থ সংস্থান সহ বাস্তবায়ন ও তদারকিতে প্রয়োজনীয় দক্ষ জনবলের অভাবকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন পরিকল্পনামন্ত্রী। কিছু অনিয়ন্ত্রিত বিষয় আছে যেটা আমার নিয়ন্ত্রণের বাইরে, জানার বাইরে, সেগুলো মাঝে মাঝে এসে আমাদের ওই যে পরিকল্পনা ব্যাঘাত ঘটায়, সময়ের ব্যর্থতা হয়। তার চেয়ে একটা কথা স্বীকার করা ভালো, যাকে আমি ভারপ্রাপ্ত করলাম প্রকল্পের দেখভাল করার জন্য, তার গুণাগুণ অনেক সময় আমার হিসাবের বাইরে। হিসাব করেছিলাম ভালো, কিন্তু অতটা ভালো নয়, অথবা সে দুর্নীতিপরায়ণ হতে পারে। এডিপিতে চলতি অর্থবছরে বৈদেশিক প্রকল্প সহায়তা থেকে প্রথম 5 মাসে ব্যয় হয়েছে বার্ষিক লক্ষ্যমাত্রার মাত্র 16%। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এমভি সুরভি 9 লঞ্চে ত্রুটি থেকে ধোঁয়া সৃষ্টি হওয়ায় যাত্রীদের নামিয়ে দেয়া হয়। লঞ্চের সুপারভাইজার আব্দুর রব জানান, রাত 10টার দিকে ইঞ্জিনের সাইলেন্সারে লেগে থাকা ভেজা কাপড় থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে একজন যাত্রী 999 নম্বরে ফোন করে সহযোগিতা চান। এরপরে চাঁদপুরের মোহনপুরে সুরভি 9 লঞ্চটি আটকে দেয় পুলিশ। নামিয়ে নেওয়া হয় যাত্রীদের। এ সময় যাত্রীদের নিরাপত্তায় সেখানে কোস্টগার্ড, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা অবস্থান নেয়। নাব্যতা হারিয়ে মরাখালে পরিণত হয়েছে চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী। স্থানীয়রা নদী দুই তীরের বিভিন্ন স্থানে গর্ত করে মাছ শিকারের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ আছে। বছরের পর বছর এই অবস্থা চলতে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে নেই তেমন কোনো কার্যকরী পদক্ষেপ। চুয়াডাঙ্গা জেলার একমাত্র স্রোতস্বিনী নদী মাথাভাঙ্গা। অতীতে এই নদীকে ঘিরেই জেলার একটি বিশাল জনপদের জীবন জীবিকা নির্বাহ হতো, কিন্তু নানা বিরূপ প্রভাবে মাথাভাঙ্গা নদী মৃতপ্রায় হয়ে এখন খালের আকার ধারণ করেছে। এতে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। কিছু অসাধু মানুষ নদীর বিভিন্ন স্থানে আড়াআড়িভাবে শত শত বাঁধ দিয়ে কোমর ঘিরে ও জোংরা পেতে মাছ শিকার করছে। তাতে নদীর স্বাভাবিক স্রোতধারা বাধাগ্রস্ত হওয়ার ফলে নদীর তলদেশে পলিতে ভরাট হয়ে নদীর হচ্ছে অকাল মৃত্যু। কোমরগুলা তো সবাই দেখছে, বুঝছেন, এখন কেউ কারোর কিছু বলছে না। এই ডাল দেওয়ার কারণে নদী ভরাট পড়ে যাচ্ছে। তারপর আমাদের সরকার এদিকে কোনো পদক্ষেপ নেয় নাই, ভবিষ্যতে নেবে কিনা তাও সন্দেহ। নদী রক্ষার জন্য অভিযান চালিয়ে দোষীদের শাস্তির আওতায় আনা হলেও মাছ শিকারের জন্য নদীতে গর্ত করার মতো অবৈধ কাজ বন্ধ করা হচ্ছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। মাছের চলাচলে বন্ধ করে মাছ আহরণ নিষিদ্ধ। যারা এই বাঁধ দিয়ে রেখেছে, কোমর দিয়ে রেখেছে, তাদের বিরুদ্ধেও এই অভিযান অব্যাহতভাবে চলবে এবং তারা যদি এখানে নিজের প্রচেষ্টায় না তুলে নেয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা সদর, আলমডাঙ্গা ও দামুড়হুদা উপজেলা অংশে রয়েছে শতাধিক মাছ শিকারের জন্য বড় বড় গর্ত। এসব অবৈধ কর্মকাণ্ড অপসারণের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে আলাদা টার্মিনাল না থাকায় বাস স্টেশন ও আঞ্চলিক মহাসড়কের ওপর রাখা হচ্ছে 500-ও বেশি মালবাহী ট্রাক। এতে সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তি পোহাচ্ছেন চালক, শ্রমিক সহ সাধারণ মানুষ। অর্থ সংকটে ট্রাক টার্মিনালের নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী। পর্যটন শহর খাগড়াছড়িতে 2 দশকের পুরনো ছোট্ট একটি বাস টার্মিনাল থাকলেও ট্রাকের জন্য নেই আলাদা কোনো টার্মিনাল। অথচ এই অঞ্চল থেকে প্রতিদিন 500-রও বেশি ট্রাক ও 1000-এরও বেশি দূরপাল্লার বাস চলাচল করে দেশের বিভিন্ন প্রান্তে। বাধ্য হয়ে মালবাহী বা খালি ট্রাকগুলো গাদাগাদি করে রাখা হচ্ছে বাস টার্মিনালে। সেখানে জায়গা না থাকায় অনেক বাস ও ট্রাক পার্কিং করা হচ্ছে খাগড়াছড়ি চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কেও। এতে খাগড়াছড়ি বাজার থেকে চেঙ্গি ব্রিজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তিতে পড়ছেন এ পথের যাত্রী ও পথচারীরা। হয়রানি হচ্ছে, মামলা খাচ্ছি, বিভিন্ন রকম জায়জামালায় আমরা ভুক্তভোগী। এখানে আমরা চাচ্ছি যে আমাদের আলাদা আলাদা টার্মিনাল হলে আমাদের জন্য সুবিধা হয়। অতিরিক্ত ট্রাক 500-700 ট্রাক আছে, এই সীমিত জায়গার মধ্যে রাখা সম্ভব নয়। দ্রুত এ সংকট নিরসনে আলাদা ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি জানিয়েছেন পরিবহন নেতারা। রাস্তাঘাটে থাকার চাইতে মোটামুটি এখানে যেহেতু একটু জায়গা পাওয়া আছে সেখানে আমরা রাখতেছি, তবে অতীব জরুরি একটা ট্রাক টার্মিনাল খাগড়াছড়ির জন্য।
এদিকে খাগড়াছড়ি পৌরসভার মেয়র জানিয়েছেন, ট্রাক টার্মিনালের জন্য শহরের 0 মাইল এলাকায় অর্ধ কোটি টাকায় জায়গা কেনা হয়েছে, কিন্তু অর্থ সংকটে নির্মাণ কাজ শুরু করা যাচ্ছে না। এই ট্রাক টার্মিনালটা সম্পন্ন করার জন্য আমি মন্ত্রণালয় এবং এলজিডি মন্ত্রণালয় সহ সকল দাতা সংস্থার কাছেও আবেদন করেছি। পর্যটন শহরটিকে যানজট মুক্ত রাখতে দ্রুত টার্মিনাল নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে খাগড়াছড়িবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2021 সালে সারা দেশে সড়ক, নৌ ও রেলপথে দুর্ঘটনায় 5,689 জনের প্রাণহানি ঘটেছে, যা আগের বছরের চেয়ে 15% বেশি। গত বছর দুর্ঘটনা ঘটেছে 4,983টি। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এসব তথ্য জানান। বেসরকারি খাতে ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি দ্রুত সড়ক পরিবহন আইন বাস্তবায়ন করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। 2021 সালের সড়ক, নৌ ও রেলপথের দুর্ঘটনার পরিসংখ্যান তুলে ধরতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে নিরাপদ সড়ক চাই আন্দোলন। করোনায় প্রায় 6 মাস জরুরি যানবাহন ছাড়া অন্যান্য যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরিসংখ্যানে দেখা যায় 2021 সালে দেশে সড়ক দুর্ঘটনা আগের 2 বছরের তুলনায় বেড়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনা ও নজরদারির অভাবসহ টাস্কফোর্স কর্তৃক 111টি সুপারিশ বাস্তবায়ন না হওয়া সড়ক দুর্ঘটনা বাড়ার অন্যতম কারণ বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের মানসিক পরিবর্তন কতটুকু হয়েছে, আমাদের অর্থনৈতিকভাবে দেশ ডেভেলপ হয়েছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, কিন্তু আমরা কি ডেভেলপ হচ্ছি? আমাদের এই পরিবহনের এই যে যারা পরিবহনের নেতৃত্ব দিচ্ছে সেই নেতৃত্বের মধ্যে কি আপনারা কোনো পরিবর্তন দেখেছেন? তো সেইটি করতে হবে। এদিকে গাড়ির ফিটনেস, ড্রাইভিং লাইসেন্স সহ সংশ্লিষ্ট বিভিন্ন কাজের দায়িত্ব বেসরকারি খাতে দিয়ে সরকারি প্রতিষ্ঠানকে শুধু নজরদারির আহ্বান জানান বিশেষজ্ঞরা। সরকার তো বেসিক্যালি কাজগুলোকে শুধু মনিটরিং করবে, রক্ষণা। বিদেশে কিন্তু সরকার এত কাজ করে না, আমাদের সরকার সব করতে চায়। নিশ্চয়ই শুভঙ্করের কিছু ফাঁকি এইসব জায়গাগুলির মধ্যে। বিআরটিএ কেন এত কাজ করতে বলছে? বিআরটিএ কে আমাদের কি প্রাইভেট প্রতিষ্ঠানগুলো কি সচ্ছল না? প্রাইভেট সেক্টরকে সম্পৃক্ত করে জনসেবার মানকে উন্নত করতে হবে। তারা আরো বলেন, সড়ক দুর্ঘটনা বন্ধে শুধু আইন করলেই কাজ হবে না, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করতে হবে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 55 লাখ। এ পর্যন্ত আক্রান্ত 30,58 লাখেরও বেশি। এর মধ্যে একদিনেই শনাক্ত হয়েছে 22 লাখের বেশি রোগী। 24 ঘন্টায় মারা গেছে 4,821 জন। বিশ্বে করোনায় একদিনে সর্বোচ্চ 796 জনের মৃত্যু হয়েছে রাশিয়াতে। 24 ঘন্টায় সর্বোচ্চ 4,68,000 রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। একদিনে যুক্তরাজ্যে মারা গেছেন 313 জন, শনাক্ত 1,46,000। দেশটির হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। এদিকে ওমিক্রন অথবা করোনার আরও নতুন ধরন আবিষ্কার হলে তা মোকাবিলায় এখনই টিকা দেওয়ার কৌশল পাল্টানো দরকার বলে মন্তব্য করেছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী। 24 ঘন্টায় দেশটিতে 161 জনের মৃত্যু হয়েছে এবং 49,000-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে। ইথিওপিয়ার তাইগ্রেসে বিমান হামলায় 56 জন নিহত হয়েছে। ত্রাণ সংস্থার 2 কর্মীর বরাতে এই তথ্য দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এরিত্রিয়া সীমান্তের কাছের উত্তর পশ্চিমের একটি শরণার্থী শিবিরে শনিবার এই বিমান হামলা হয়। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। হামলার দায় কেউ স্বীকার না করলেও 1 বছরের বেশি সময় ধরে তাইগ্রেস বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইথিওপিয়া সরকার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মারি রিসোর্টে ভারী তুষারপাতে গাড়িতে আটকা পড়ে 10 শিশুসহ 22 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 16 জনের মৃত্যু অতিরিক্ত ঠান্ডায় হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনার পর এলাকাটিকে দুর্যোগপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। পাঞ্জাবে তুষারপাতের পূর্বাভাস ছিল আগেই। স্থানীয় সময় শুক্রবার রাতে তুষারপাতের কবলে পড়ে মারি শহর। তাপমাত্রা নামে -8 ডিগ্রি সেলসিয়াসে। রাস্তাঘাটে বরফ জমে 4 ফুট পর্যন্ত। সড়কে আটকে যায় কয়েক হাজার গাড়ি। আটকে পড়াদের দ্রুত উদ্ধারের নির্দেশ দেয় পাঞ্জাব সরকার, তবে প্রাণ হারাতে হয় বেশ কয়েকজনকে। ইসলামাবাদ পুলিশ জানায়, নিহতদের মধ্যে আছেন শহরের পুলিশ কর্মকর্তা নাবিদ ইকবাল সহ তার পরিবারের 7 সদস্য।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তুষারপাতের সময় পাহাড়ি এলাকাটিতে অনেক পর্যটক ছিলেন, যা 15 থেকে 20 বছরের মধ্যে সবচেয়ে বেশি। বর্তমান পরিস্থিতিতে এলাকাটি এড়িয়ে চলতে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে। রাতে প্রায় 1000 গাড়ি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মারির কাছের কুলদানা ও ব্যারিয়ানের পরিস্থিতি খারাপ। বরফ সরানোর জন্য ভারী যন্ত্রপাতি আনা হয়েছে। তুষারপাতের কারণে দূরের কোনো জায়গায় আটকা পড়াদের উদ্ধারে প্রস্তুতি আছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। আবহাওয়া কিছুটা ভালো হলে হেলিকপ্টার সেবা শুরু হবে। জঙ্গলে বা দূরের কোনো জায়গায় আটকে পড়াদের উদ্ধারে প্রস্তুত আছে উদ্ধারকারী দল। পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, তুষারপাত দেখতে সম্প্রতি 1 লাখের বেশি গাড়ি মারিতে প্রবেশ করে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টে টম ল্যাথামের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত কিউইদের সংগ্রহ 1 উইকেটে 252 রান। পেস সহায়ক উইকেটে বোলিংয়ের শুরুতে সুযোগ তৈরি করতে পারেনি তাসকিন শরীফুল। নবম ওভারে এসেই কিউই শিবিরে কাঁপন ধরায় মঙ্গানুই টেস্টের জয়ের নায়ক এবাদত। নিজের প্রথম ওভারে ল্যাথামকে পরপর 2বার এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন এবাদত, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যায় কিউই ক্যাপ্টেন। 54 রানে উইল ইয়ংকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেয় শরীফুল। তবে সেঞ্চুরি তুলে নিয়েছেন ল্যাথাম। কুচকির চোটে পড়ায় টাইগারদের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিক চলতি টেস্টে নেই। তার জায়গায় সুযোগ পেয়েছেন সোহান, আর জয়ের বদলে খেলছেন নাইম। বাংলাদেশের 100তম টেস্ট ক্যাপ পেলেন এই ওপেনার। প্রায় 16 বছর পর পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়াই টেস্ট খেলছে বাংলাদেশ। ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় বিপিএলে দর্শক উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সংক্রমণ হারের ওপর নির্ভর করবে বিপিএলে গ্যালারি চিত্র, জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। মানা হবে আইসিসির বেঁধে দেয়া কোভিড প্রোটোকলও। ওমিক্রনের এই যেভাবে বাড়ছে ইনফেকশন রেট, আমাদের সাথে সরকারের সাথে যে আলাপ আলোচনা হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের সাথে, সেখানে আমরা 50 ভাগ অ্যালাউ করারই আমরা একটা জায়গা রেখেছিলাম। যদি আরও কোনো কিছু রেস্ট্রিকশন থাকে, দর্শক একদমই যদি না প্রবেশ করানোর জন্য তাদের কোনো নির্দেশনা থাকে, তাহলে আমাদের সেটা মানতে হবে। ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে রহমতগঞ্জের বিপক্ষে আজ মাঠে নামছে আবাহনী। ফুটবলারদের ক্লান্তি ভাবনায় থাকলেও চ্যাম্পিয়ন হতে প্রত্যয়ী আকাশী নীলরা। অন্যদিকে আবাহনীকে সমীহ করলেও ইতিহাস লিখতে চায় রহমতগঞ্জ। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকেল 5:30টায়। ঘরোয়া ফুটবলের আধিপত্য ফিরে পাওয়ার সম্ভাবনা জেগেছে আকাশী নীলে। মৌসুম শুরুতেই মিলেছে স্বাধীনতা কাপ, এবার ফেডারেশন কাপের শিরোপা ঘরে তোলার অপেক্ষায় আবাহনী। কলিন্দ্রেস দরিয়ালতন্দের মাঝেই যেন পুরনো আবাহনী। মারিও লেমোসের শিষ্যরা আছেন দারুণ ছন্দে। প্রতিপক্ষ রহমতগঞ্জ কাগজে কলমে কঠিন না হলেও শিরোপা নির্ধারণী ম্যাচ বলেই সতর্ক থাকতে হচ্ছে। তবে টানা খেলার ধকল আর রাফায়েল অগাস্তোর চোটের খবরে দুশ্চিন্তা রয়েছে। অবশ্য টেকনিক্যাল কারণে চোটের বিষয়টি চেপে গেছেন হেড কোচ। ট্রফি জিততেই মাঠে নামবে ছেলেরা। জানি সর্বোচ্চ দিয়ে খেললে ফলাফল আমাদের পক্ষে আসবে। সবাই ফিট রয়েছে, পুরো শক্তি নিয়েই মাঠে নামতে পারবো। আমাদের আসলে কোচও বললো যে আমরা আসলে অনেক টায়ার্ড, 2 দিন পর পর খেলা হচ্ছে, তো আমরা চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি রিকভার করার জন্য। বড় দলদের পেছনে ফেলেই ফাইনালে জায়গা পেয়েছে রহমতগঞ্জ। পুরান ঢাকার দলটির সুযোগ ইতিহাস গড়ার। বছর 2 আগে আরও একবার সুযোগ এসেও ধরা দেয়নি ট্রফি। বড় নাম বা তারকা ফুটবলার না থাকলেও জয়ের প্রত্যাশা কোচ অধিনায়কের। আবাহনী অনেক বেটার টিম, অনেক ভালো টিম, তারা চ্যাম্পিয়ন খেলে। বাট আমার রহমতগঞ্জ এই বছর চেষ্টা করবে একটা ভালো খেলা উপর দিয়ে ট্রফিটা আদায় করা যায় কিনা। মানসিক চাপটা একটু ভিন্ন থাকবে, তো আমার কাছে মনে হয় তাদের কাছেও আমরাও একটা দুশ্চিন্তার কারণ হতে পারি। যেহেতু ইতিহাসে দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়ে আছি, আমার কাছে মনে হয় যে সেই ইতিহাসের অংশ আমরা হতে চাই। 11 বার ফেড কাপের শিরোপা জেতা আবাহনী সংখ্যাটা বাড়িয়ে নেওয়ার অপেক্ষায়। অন্যদিকে প্রথমবার কোনো মেজর ট্রফি জিততে মুখিয়ে রহমতগঞ্জ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে কোচ নিয়োগ চূড়ান্ত করেছে বাফুফে। স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরার কাঁধে 1 বছরের জন্য উঠছে জাতীয় দলের দায়িত্ব। চলতি মাসেই ইন্দোনেশিয়ার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ দিয়ে নতুন কোচের অ্যাসাইনমেন্ট শুরু হবে। ন্যাশনাল টিমস কমিটির সভা শেষে এসব কথা জানিয়েছেন কাজী নাবিল আহমেদ।
কোচ সংকট উত্তরণে নতুন বছরেই ঘোষণা দেওয়ার প্রতিশ্রুতি ছিল ন্যাশনাল টিমস কমিটির। এক সপ্তাহ পার হওয়ার পর টনক নড়েছে। জরুরি সভা ডেকে কোচ চূড়ান্তের আনুষ্ঠানিকতা সেরেছে বাফুফে। স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার নিয়োগ চূড়ান্ত হয়েছে সভায়। ইউএফএ প্রো লাইসেন্সধারী কাবরেরার নেই কোনো জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা। যুক্তরাষ্ট্রে বার্সেলোনার একাডেমি নর্দার্ন ভার্জিনিয়ায় 4 মাস কাজ করেছেন। লা লিগার ক্লাব আলাভেসের একাডেমি আর ভারতের স্পোর্টিং গোয়াতেও কাজের অভিজ্ঞতা আছে। সে লাইসেন্স তার ইতিমধ্যে আছে এবং আমরা আশা করছি যে সে ইয়াংও আছে, তার বয়স 37। তার ছুটি আমরা করে দিয়েছি এই 1 বছরে সে 10 দিন সে পেইড লিভ পাবে। এছাড়া বাকি পুরো সময় সে বাংলাদেশে অবস্থান করবে এবং আমাদের খেলার সাথে সে যুক্ত থাকবে, হয় আমাদের খেলার মধ্যে অথবা খেলা দেখার মধ্যে সে যুক্ত থাকবে। 37 বছর বয়সী হাভিয়ের বাংলাদেশের 23তম বিদেশি কোচ। দায়িত্ব নেওয়ার পরপরই অ্যাসাইনমেন্ট ইন্দোনেশিয়ায়। 24 ও 27 জানুয়ারি সেখানে 2টি প্রীতি ম্যাচ খেলবে জামালরা। এছাড়া চলতি বছরে আবারও সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোচের অধীনে সেখানে সাফল্য চায় বাফুফে। তো 2022 সালে আরেকটি এডিশন কিন্তু হতে পারে, সে ব্যাপারে সাফের সাথে কথা চলছে। তারা যদি স্পন্সর পায় টুর্নামেন্ট হতে পারে, যদি হয় তো সেখানে আবার আমাদের ভালো রেজাল্ট করার জন্য সেটা আমাদের উইন্ডো আছে আমাদের মার্চে, আর আমাদের এএফসির কোয়ালিফাইং খেলা আছে জুন মাসে। এই খেলাগুলো ভালো খেলার জন্যই আমাদের টার্গেট থাকবে। 15 জানুয়ারি ঢাকায় এসে জাতীয় দল নিয়ে অনুশীলন শুরু করবেন কাবরেরা। এদিকে ছুটিতে পাঠানো ইংলিশ কোচ জেমিডের সাথে এ মাসের মধ্যেই সমঝোতায় পৌঁছাতে চায় বাফুফে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে টেবিল টপাররা 4-1 গোলে হারায় ভ্যালেন্সিয়াকে। বেনজেমা ও ভিনিসিয়াস দুজনই করেন জোড়া গোল। অন্যদিকে হোঁচট খেয়েছে বার্সেলোনা। গ্রানাডার সঙ্গে 1-1 গোলে ড্র করে কাতালান জায়ান্টরা। লা লিগার শীর্ষে থাকা দলটি দাপট নিয়ে খেলবে, এই তো স্বাভাবিক। তবে মাস ও আলফ্রেদো দি স্তেফানোর এক কীর্তি রয়েছে। বেনজেমার পর ভিনিসিয়াস ঝলক। দুর্দান্ত 2 গোলে রিয়ালকে আরও এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর 1 গোল শোধ করে ভ্যালেন্সিয়া। তবে শেষ দিকে বেনজেমা জোড়া পূর্ণ করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। অন্যদিকে ধুঁকছে বার্সেলোনা। গ্রানাদার মাঠে শুরুতেই এগিয়ে যেতে পারত কাতালানরা। লুক ডিয়ং এর গোল অফসাইডে বাতিল হওয়ায় তা হয়নি। গোলশূন্য প্রথমার্ধের আক্ষেপ বিরতির পর ঘুচায় লুক ডিয়ং। তবে নিজেদের ভুলে লিড ধরে রাখতে পারেনি বার্সা। ৭৯ মিনিটে ফাউল করে লাল কার্ড দেখেন গাভি। 10 জনের বার্সেলোনা এরপর আর প্রতিরোধ করতে পারেনি। শেষ মুহূর্তে পুয়ের্তাসের গোলে ড্র করে গ্রানাদা। গত সেপ্টেম্বরে আসরে প্রথম দেখায় বার্সেলোনাকে তাদেরই মাঠে 1-1 গোলে রুখে দিয়েছিল গ্রানাদা। লিগে এই নিয়ে সবশেষ 5 রাউন্ডের 3টিতেই ড্র করল বার্সা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমাদের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।